দর্শক সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভি নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আজ সন্ধ্যা ৭টা ১৫ মঞ্চায়িত হবে মোহাম্মদ এরশাদ হাসানের একক অভিনীত নাটক ভাসানে উজান। দস্তয়েভস্কির মূল গল্প অবলম্বনে অপূর্ব কুমার কুঞ্জর রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন শুভাশিস দত্ত তন্ময়। আলিয়াস প্রসেসে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী বিপ্লব বিপ্রদাসের একক চিত্রকলা প্রদর্শনী আর্ট অ্যান্ড মেমোরি। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টায় এই সময় প্রদর্শনী চলবে ১০ জুন পর্যন্ত। লালমাটিয়ার ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে ১০ জন শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী কনফ্লুয়েন্স। প্রদর্শনীতে শিল্পীদের ওয়াটার কালার ও মিশ্র মাধ্যমে আঁকা ৫৭টি চিত্রকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে ১৫ জুন পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা ৬টা ১৫ থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। সন্ধ্যা ৬টা ৪৫ থাকছে খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান গ্যালারি। রাত ৮টা ২০ থাকছে রান্না বিষয়ক অনুষ্ঠান ফুড ক্যারাভান। রাত ৯টা ৩০ থাকছে শামস করিমের পরিচালনায় ধারাবাহিক নাটক ৭ কিলো ১ গ্রাম। কিলো ইলো মানে গেন্দু সুরার ঘরে সুরা তোর সামনে আমার খয়রা দিক হয়ে যায়, তুই আমার বন্ধু, তুই তার কিছুই করছ না, ব্যাপারটা মাইন্ড করছি। ওরা ভাবছে আমার জায়গা জমি সম্পত্তি সব আমি লিখে দিছি, কিন্তু আসলটা তো দেইনি। আসলটা তো আমার কাছে। তোমার যেদিন আমার ঘরে তুলো সেই দিন ওইটা তোমার দিন। এবার খুশি তো? মেলা খুশি হয়েছি। আমার হিস্টোরি শেষ, এখন আমি জায়গা। মালতী, এই মালতী, বাড়িতে আসো? ৭ কিলোর একটি গ্রাম। রাত ১১টা ৩০ সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আজ সন্ধ্যা ৭টা ১৫ মঞ্চায়িত হবে মোহাম্মদ এরশাদ হাসানের একক অভিনীত নাটক ভাসানে উজান। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি অভিনেতা এরশাদ হাসান। শুভ সকাল। শুভ সকাল ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। যেমনটা দর্শককে বলছিলাম যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি স্টুডিও থিয়েটার হলে আপনার একক অভিনীত নাটক ভাসানে উজান আজকে ৭টা ১৫ মঞ্চায়িত হতে যাচ্ছে। সব পারফর্মারদের মনে হয় এই পারফরমেন্সের আগে দিয়ে একটা প্রেশার থাকে, একটা নার্ভাসনেস কাজ করে, এক্সাইটমেন্ট কাজ করে। এখন এই মুহূর্তে কি কাজ করছে? মঞ্চে যখনই কাজ করতে যাই, বিশেষ করে সকাল থেকে, ওই দিন সকালটাই ঘুমটা আগে ভেঙে যায় এবং স্বাভাবিক কারণেই একটা প্রেশার থাকে। আর বিশেষ করে যখন দলীয়ভাবে কাজ করি, অনেক আর্টিস্ট যেখানে থাকে বা সিনিয়ররা থাকে, ওখানে একটু প্রেশারটা কম থাকে, যেহেতু সবাই মিলে কাজটা করছি। আর যখনই আমরা কোনো একক নাটকে কাজ করতে যাই বা আমি বিশেষ করে যখন কাজ করতে যাই, আমার তো মানে সকাল থেকেই একটা ভেতরে টেনশন কাজ করে। এবং আমি যতবার দেখেছি, যত বেশি টেনশন করেছি, কাজ করেছে আমার মধ্যে, ওই দিন শোটা অত ভালো হয়েছে। তাহলে তো ভালো। ডাক থেকে যদি দারুণ কিছু হয় তাহলে টেনশনই ভালো। বিবেকানন্দ থিয়েটারের ২৫তম প্রযোজনা এটি ভাসানে উজান, এবং এর আগে আরো ৮বার আপনি এটা পারফর্ম করে ফেলেছেন। প্রত্যেক পারফর্মার কিন্তু নতুনভাবে নিজেকে আবিষ্কার করে, সেই চরিত্রকে নতুনভাবে আরও একবার আবিষ্কার করে, এবং যেহেতু এটা একক অভিনয়, সেই চাপটা মনে হয় আরেকটু বেশিই থাকে। হ্যাঁ, আপনি যা বলেছেন, প্রথম শোটা যেদিন করেছি তার আগে তো আমরা ২টা বা ৩টা টেকনিক্যাল বা রিহার্সাল করি। তো রিহার্সাল যখন করেছি, আমার যখন স্ক্রিপ্ট মুখস্থ হয়েছে, তারপরে যখনই পারফরমেন্সে গিয়েছি, প্রত্যেকটা ক্যারেক্টার বা প্রতিটা সিকোয়েন্স আলাদা আলাদাভাবেই
প্রত্যেকটা শোতেই আবিষ্কার করতে হয়েছে। কারণ যে এই ডায়লগটা আমি কেন দিচ্ছি, এই কথাটা কেন বলছি, দর্শকটা কিভাবে নিচ্ছে, এই বিষয়গুলি আরো আসলে গভীরভাবে উপলব্ধি হয় তখন কাজ করতে হয় এবং নিজেকে ভাবতে হয় যে এই কথাটা আমি এইভাবে না বলে আরেকটু যদি এইভাবে বলি ভালো লাগবে। দস্তয়েভস্কির মূল গল্প মানে ছোট গল্প দ্য জেন্টাল স্পিরিট থেকে অনুপ্রাণিত হয়ে এই নাটকটির নাট্যরূপ দিয়েছেন অপূর্ব কুমার কুণ্ডু এবং সেটা নির্দেশনা দিয়েছেন শুভাশিস দত্ত তন্ময়। একদম শুরুর দিকের গল্পই জানতে চাইবো যে কিভাবে আসলে পুরো প্রোডাকশনটা নামানো, কিভাবে আপনি এটার সাথে যুক্ত হলেন। এটা আসলে একটা বলবো যে আমরা আড্ডা দিচ্ছিলাম এক পর্যায়ে। অপূর্ব কুমার কুণ্ডু আমার দীর্ঘ দিনের পরিচিত এবং তন্ময় আমার বন্ধু মানুষ, শুভাশিস দত্ত তন্ময়। আমরা দীর্ঘ বছর, আমি থিয়েটার 2 দশকের বেশি সময় ধরে থিয়েটারে আছি, থিয়েটার নাট্য দলে আছি এবং তখন থেকে আমার জীবনে আমার মনে আছে আমি যখন মঞ্চে প্রথম দাঁড়াই ওই মেকআপটা তন্ময়ই করেছিল। আচ্ছা। এবং তার বাবাও তখন বেঁচে ছিল। এখনো তন্ময় মেকআপ করছে, কিন্তু সে মাঝখানে অনেকগুলি কাজ করে অনেক ভালো, আমার কাছে মনে হচ্ছে তার কাজের কারণ খুবই তন্ময় অন্য ধরনের একটু মানুষ, একটু চিন্তাশীল এবং অন্যভাবে কাজ করে, গভীর দর্শন নিয়ে কাজ করে। তো হঠাৎ একদিন আড্ডা দিচ্ছিলাম এবং আমার মনে হচ্ছিল যে করোনা পরবর্তী সময়ে যেহেতু আমি বাংলাদেশ সরকারের একটা চাকরিতে আছি, সরকারি চাকরি করছি, আমি করোনা পরবর্তী সময় যখন আমি জেলাতে আমার পদায়ন হয়, জেলা কালচারাল অফিসার টাঙ্গাইলে আমি বদলি হয়ে যাই। তারপরে আসলে গ্রুপের কাজগুলি নিয়মিত করতে পারিনি, কারণ ঢাকায় এসে কাজ করাটা একটু কঠিন হয়ে গেছে। তো আমি যখন আবার 2024 পরবর্তী সময়ে যখন আমি আবার মুন্সিগঞ্জে পোস্টিং হলো, তখন তো ঢাকার কাছে, এবং একদিন আলাপ করলাম বসে বসে যে আমরা যেহেতু আমার বিশেষ করে মানে কাজ করার একটা আগ্রহ সবসময় ছিল এবং আছে। আমি যখন একদিন আড্ডা দিচ্ছিলাম, শুভাশিস তন্ময় এবং আমাদের অপূর্ব কুণ্ডু, হঠাৎ করে বললাম দাদা একটা একক নাটক করা যায় কিনা। সে বলল যে আমার কাছে একটা একক নাটক আছে, আপনি করতে পারেন, গল্পটা শুনেন। তখন সে শুধু আমাকে জাস্ট 1 মিনিটে গল্পটা মানে জিস্টুকু বললেন যে নাটকের মানে মূল প্লটটা হচ্ছে হ্যাঁ শেষটা হবে এই, আপনি করতে পারেন। আচ্ছা। তো আমি সাথে সাথে বললাম এই ডিরেকশনটা তাহলে তন্ময় দাদাই দিক। আচ্ছা আচ্ছা। মানে তন্ময়দা অবাক হয়ে গেছে যে এত দ্রুত আমি সিদ্ধান্তটা নিব, যেহেতু একা করছি সিদ্ধান্তটা দ্রুত। এবং তখন সে বলল যে আমার দলে আপনি গেস্ট হিসেবে কাজ করেন, আমার দল থেকে করেন অথবা অন্য একটা রিপার্টরি। বললাম না, আপনার দল থেকেই করব। এইভাবেই আসলে কাজটা শুরু হয় এবং আমরা ওই চায়ের দোকান থেকেই কথা, এরপরে আমরা প্রোডাকশনটা প্ল্যান করে গত নভেম্বরে আমরা প্রথম মঞ্চায়নটা করি। কতদিন ধরে রিহার্সাল করেছেন? একক অভিনয় কিন্তু বেশ কঠিন, বেশ চ্যালেঞ্জিং। যদিও আপনি একজন জাত অভিনেতা হবার প্রচেষ্টায় রত, কিন্তু তারপর এটা বেশ কঠিন। কতদিন রিহার্সাল করেছেন? আমি আসলে একক অভিনয়টা করাটা আসলে খুব কঠিন কাজ। আমি বাংলাদেশের যারা লিজেন্ড যারা কাজ করেছেন, বিশেষ করে আমার এই নাটকটিও উদ্বোধনী মঞ্চায়নে উদ্বোধক হিসেবে ছিলেন বাংলাদেশের লিজেন্ড অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। ওনাকে দিয়ে আমার খুব ইচ্ছা ছিল যে উনি যেহেতু একক নাটকের পথিকৃৎ, উনি আমার নাটকটা উদ্বোধন করবেন। এবং ওনার কোকিলারা নাটকটা যখন আমি দেখতাম তখন ভাবতাম একা একটা নাটক করা, ফুল স্ক্রিপ্টটা মুখস্থ রাখা এবং প্রত্যেকটা সিকোয়েন্স ঠিকভাবে করা, প্রপস ব্যবহার করা, মিউজিক ব্যবহার করা, এটা কি সম্ভব কিনা। তো আমি যখন মানে কথার ছলে বলে তারপরে আমি একটু স্ক্রিপ্ট যখন নিলাম, আমার কাছে মনে হলো করব কি করব না, দ্বিধাদ্বন্দ্বে বেশ কিছুদিন ছিলাম, পারবো কিনা। এবং মানুষকে আমি বলিওনি, কাউকে বলিনি যে ভাই করছি নাটকটা, কারণ যদি কিছু না হয়। এরপরে যখন আমরা মগবাজার একটা স্টুডিওতে আমরা রিহার্সালটা শুরু করলাম দুজন, আমি আর তন্ময়দা, তো আমার কাছে তখনই আত্মবিশ্বাসটা ফিরে এসছে যখন দেখলাম যে 7 দিনে আমার স্ক্রিপ্ট মুখস্থ হয়ে গেছে। এবং বেশ অল্প সময়ে। হ্যাঁ, এবং স্ক্রিপ্টটা অবাক করা বিষয়, আমি একবারও পড়িনি। আচ্ছা। আমাকে ডিরেক্টর পড়েছেন, বলেছেন বলেন, মানে জাস্ট রিডিং হচ্ছে স্ক্রিপ্টটা। উনি বলেছেন, আমি শুনে 7 দিন পরে যখন আমি ফুল রান থ্রু করেছি, উনি একটু অবাক হলেন এবং উনি তখনই বলা শুরু করলেন এটা হবে, একটা কিছু হবে। তো এইভাবেই করে আমরা মোট বোধহয় সব মিলে 50 দিনের মতো বসেছি একসাথে রিহার্সাল, এবং পার্ট করে সব শেষে আমরা মঞ্চে আনতে পেরেছি বোধহয়, মানে সব মিলে হয়তো
55 দিন বা 50 দিন বা 60 দিন এরকম কাজ করেছি সব আচ্ছা, মিলে। মানে 2 মাসের মতন হ্যাঁ। সময় গেছে সেখানে। প্রতিটি নাটকের তো একটা মূল বক্তব্য থাকে, তো এই নাটকটিতে ভাসানে উজান, এই নাটকটিতে কি বক্তব্য দেবার চেষ্টা করা হয়েছে? এই নাটকের মূল বক্তব্যটা আমি যদি বলি, এটা আসলে শেষ কথা যেটা, মানুষ ভালো হয়ে থাকতে চাইলেই কি ভালো থাকা যায়, এটাই মূল প্রতিপাদ্য। এবং মানুষকে যে একাকিত্ব, মানুষকে যে একটা সময় গ্রাস করে ফেলে এবং একাকিত্ব থেকে মানুষ যে বের হতে চায় এবং মানুষ আবার একাকী হয়ে যায়, একটা সময় মানুষ যখন সকল কিছু বাইরে গিয়ে সে একা থাকতে চায় আচ্ছা। এবং একা থাকা থেকে ভালো থাকা, এটা কি সম্ভব কিনা? আচ্ছা, আসলে সম্ভব না। এটাই এই নাটকটার কারণ মানুষ আসলে সামাজিক হ্যাঁ জীব। হ্যাঁ হ্যাঁ এবং শেষ কথাটাই কি ভালো হয়ে থাকতে চাইলেই কি ভালো থাকা যায়। আপনি পুরো নাটকটা দেখলে আসলে আপনার খুব ভালো লাগবে। এটা একেবারেই আপনার জীবনধর্মী। দেখবেন যে প্রত্যেকটা ডায়লগ, প্রত্যেকটা সিকোয়েন্স আপনার জীবনের সাথে একটা রিলেট করছে। কোথাও না কোথাও সংযোগ স্থাপন করছে। মোট কতগুলো চরিত্র রয়েছে এই এটা নাটকে? মূলত আমি 11টা চরিত্র, ছোট বড় মিলে। অনেকগুলো তাহলে। হ্যাঁ, এই 11টি চরিত্রকে ধারণ করা এটা তো খুবই কঠিন একটি কাজ। মানে এই 11টি চরিত্র কিভাবে আসলে, পোশাকের একটি বিষয় তো অবশ্যই আছে সেখানে। হ্যাঁ, পোশাকের বিষয় আছে এবং এখানে 11টি চরিত্রের মধ্যে 3টি হচ্ছে নারী চরিত্র এবং ওটাও পোশাকের মাধ্যমে এবং আমার ডায়লগ থ্রোয়িং বা আদার্স আমার চলনের মধ্যেই এটা নিয়ে আসতে হয়। না, পুরোটাই অ্যাক্টিং আসলে। হ্যাঁ, পুরোটাই অ্যাক্টিং এর Body মধ্যে নিয়ে language আসতে হয় থেকে শুরু করে। এবং ভয়েস অ্যাক্টিংটা, আমার ভয়েসের বেশ কিছু কাজ এখানে আচ্ছা, করতে হ্যাঁ, হয়, যেটা আপনি যদি নাটকটা দেখেন, আমি আশা করব আপনি একটা শো দেখেন, কারণ আসলে নাটক বলে বা ভিডিও দেখে আপনি ওই ফিলটা বোঝানো সেভাবে যায় না। পাবেন আমরা না। আশা করব দর্শকরাও যেন নাটকটি আজকে দেখতে যায়। আচ্ছা, আমরা তো আসলে একক নাটকে মূলত নারীদেরকে দেখে ভীষণ রকম অভ্যস্ত। মানে এর মধ্যে অনেকেই, অনেক নারী চরিত্র রয়েছে যে তারা একক অভিনয় করেছে। প্রথমবারের মতো আমার কাছে মনে হয় বাংলাদেশে যে আপনি প্রথম যিনি পুরুষ অভিনয় শিল্পী যিনি একক অভিনয় নিয়ে আসছেন, সেটা একটা বাড়তি চাপ ছিল কিনা? এটা তো অবশ্যই একটা বাড়তি চাপ ছিল। তবে একক আমি শুরুতেই করছি সেটা আমি বলবো না ওইভাবে। অনেকেই বলছে যে এইটাই আসলে একক নাটক বলতে যেটা বোঝায় এটাই প্রথম। কারণ অনেকেই করেছে নাটক, সেখানে আমি সবগুলি নাটক দেখতে পারিনি। পুরুষ আমার আগে 2-1 জন করেছেন, কিন্তু তারা সাপোর্ট নিয়েছেন, আদার্স ক্যারেক্টার সেখানে বিভিন্ন সময় এসছে। কিন্তু ওইটা মানে অনেকেই যারা সংবাদকর্মী বা মিডিয়াতে যে প্রচার হয়েছে, সেখানে আমাকেই প্রথম বলা হয়েছে। আমি দাবি করছি না একক আমি প্রথম, কিন্তু আমি করেছি এবং একটা আতঙ্ক অবশ্যই কাজ করেছে। কারণ মানুষ যখনই নাটক দেখতে আসবে, একক নাটক বলতেই যে আমি প্রথমেই বলেছি কোকিলারা বাংলাদেশের সেই বিখ্যাত নাটকের পরে অনেকেই করেছে। আমার এক কলিগ করেছে, জ্যোতি সিনহা, আপনি নিশ্চয়ই চিনবেন, জ্যোতি সিনহা করেছে, মোমেনা আপা আছে, মোমেনা আপা করেছে, লাকি নাম করেছেন, সুষমা সরকার আছে। হ্যাঁ, অনেকেই করেছেন। কিন্তু পুরুষের ক্ষেত্রটা আমি জানি না, এখন হয়তো অনেকে করবে বা করার প্ল্যানিংয়েও অনেকে আছেন। তো আমি যখন শুরু করেছি আসলে এই চিন্তাগুলি আমি মাথায় অতটা নেইনি। কারণ আমি যদি নেই আমি প্রথম বা এটা দুটো দিক থাকতে পারে। যেমন ভালো হলে ভালো, না হলে ভালো না। মানে একটা ব্যাপার থাকে যে যেন আমার ইচ্ছেটা ছিল যে আমার চ্যালেঞ্জটা ছিল কিন্তু আমার সাথে, যে আমি যেন আজকের শোয়ের চেয়ে কালকের শোটা আরো ভালো করি। হ্যাঁ, এবং এর আগে যে গ্রুপে যে নাটকগুলি করেছি থিয়েটারে বিভিন্ন শো, আমার 7 তারিখেও আমার একটা শো ছিল লালন সাইজির বারামখানা নাটকে আমি শীতল সায়ের ক্যারেক্টার করি। এটাও আমি আসলে এটা আমাদের 45তম শো হয়েছে। এবং এর আগে মুক্তধারা আমি রাজকুমার ক্যারেক্টার করেছি। থিয়েটার অনেকগুলি নাটক, আমি যতগুলি নাটক করেছি, কিন্তু ওই নাটকগুলি যেমন একটা বা 4টা 5টা 6টা সিকোয়েন্স ছিল, কিন্তু ক্যারেক্টার একটা। এখানে যখন 11টা ক্যারেক্টার, 9টা বেস ক্যারেক্টার, সেখানে আমার যখন এটা কাজ করতে গিয়ে আসলে একটু প্রেশার নিয়েছি। কিন্তু আমি চিন্তা করেছি যেন আমি একটা কিছু ভালো কিছু করতে পারি, এটা আমার একটা ইচ্ছে ছিল। এবং আশা করছি দর্শকদের কমেন্টস অনুযায়ী এবং যারা নাটকটা দেখেছেন
তারা অনেকেই ভালো বলেছেন, মানে খারাপ বলার সংখ্যাটা আমি পাইনি, আমার কাছে এখনো ওইভাবে আসেনি। সেটা অনেক বড় একটি পাওয়া। দর্শকদের জন্য তো মূলত কাজ করা। কখনো এমন হচ্ছে কিনা যে যেহেতু মঞ্চে একদম লাইভ ডায়লগ দিতে হয়, কখনো এমন হচ্ছে কিনা যে কোনো ডায়লগ হয়তো ভুলে গেছেন, সেই জায়গাটা আবার নিজেকে ঠিক করা, শুধরে নেওয়া, সেটা কিভাবে করেন? এটা হতে পারে, এটা আমি অস্বাভাবিক কিছু দেখি না। আমি আমার এই দীর্ঘ অভিজ্ঞতা আমি যেটা বলবো, আমি জীবনের প্রথম যে নাটকটি করেছিলাম আব্দুল্লাহ মামুন থিয়েটার স্কুলের একটি নাটক ছিল, আমার মনে পড়ে খুব, জাইসা কাতাইসা, গিরিশ ঘোষের। এবং এই নাটকটি আমি সেন্ট্রাল ক্যারেক্টার করেছিলাম। আমি মানে মঞ্চনাটকে তো আর হিরো বলা হয় না, সেন্ট্রাল কাস্ট যেটা আছে, রসিক মোহন ক্যারেক্টারটার নাম। এবং এইটা ডক্টর ভাস্বর বন্দ্যোপাধ্যায় উনি ডিরেকশন দিয়েছিলেন। তো আমার মনে পড়ে এই নাটকটি যখন কয়েকটি শো হয়ে যাওয়ার পরে, বোধহয় 4-5টি শো, একটা শো 10 মিনিট আগে শেষ হলো। এখন অনেকেই বলছে যে আজকে কেন নাটক আগে শেষ হলো। তা আমি নিজেও কিছুক্ষণ পরে মনে হলো যে আমি 2টো পাতা, মানে নাটকের স্ক্রিপ্টের 2 পাতা আমি বাদ দিয়ে পরের সিকোয়েন্সটা আমি করে ফেলেছি এবং নাটক আগে শেষ হয়েছে। তো এইটা দুজন বুঝেছে, কারণ ওই দুজন ওই সিকোয়েন্সটা ছিল যারা ঢুকতে পারেনি মঞ্চে। পরে আমি নিজের কাছে এত খারাপ লেগেছে পরে। তো এরকম মঞ্চে হয় আসলে, এটা কাকতালীয়। দর্শক কিন্তু এটা বোঝেনি, তবে দর্শক না বুঝলেও কিন্তু আমি তো বুঝেছি। এটা আমার কাছে, আমার নাটকে কাজ করার জায়গাটা আমি মনে করি যে আমার কাছে নিজের বিবেকের কাছে। আমার কাছে মনে হয় ভাইয়া যে এই মিস্টেকগুলো আসলে না একটা লার্নিং হয়ে থাকে, তাই না? যে পরবর্তীতে আর কখনো ওই 2টো পেজ আপনি ভুলে যাবেন না। এবং যেটা হয়, ডায়লগ যদি ধরেন একটা আগে দিলাম বা একটা পরে দিলাম, ওইটা অনেক সময় ওই থ্রোয়িং এর ব্যাপারটা যেটা হয়ে যায়, পরে আবার ওইটা যদি চেষ্টা করলে অনেক সময় কভার করে করা সম্ভব, কিন্তু অনেক সময় এটা করতে গেলে হিতে বিপরীত হয়। দেখা যায় পরেরটা আবার আমি ভুলে যাচ্ছি বা পরেরটা প্রবলেম, এই জন্য অনেক সময় এটা ম্যানেজ করে নিতে হয়। অবশ্যই। একেবারে শেষের দিকে চলে এসেছে ভাইয়া, একদম ছোট্ট করে যদি জানতে চাই যে আসলে বহু বছর তো আপনি এই নাট্যাঙ্গনে আপনার পথ চলা, এই শুধুমাত্র নিজের নাটকের প্রতি ভালোবাসা থেকে, শুধু অভিনয় না, মাইম বলি, পাপেট শো বলি, আর অনেকগুলো সেক্টরে আপনি কাজ করেছেন, ভয়েসের কথা বলি, সব কিছু নিয়ে কাজ করেছেন। ভবিষ্যৎটা আসলে কিভাবে দেখতে চান, বা একটা তো ইচ্ছে থাকে, মনের ইচ্ছে, সেটা কি? আসলে আমার যেহেতু আমি চাকরি করছি, আমার পেশা আসলে এইটা না, কিন্তু এইটা আমার বলতে পারেন নেশা। আমার এটা ভালোবাসার জায়গা। আমি একটা সময় এটা বলবো, ওই চাকরির প্রেশারের কারণে এখন মিডিয়াতে কাজ করতে পারছি না। একসময় আমি অনেকগুলি নাটকে, সিরিয়ালে কাজ করেছি, মিডিয়াতে কাজ করেছি, পাপেট নিয়ে আমি দেশের বাইরেও ট্যুর করেছি, নাটক নিয়ে বহুবার দেশের বাইরে গিয়েছি, মঞ্চ নাটক নিয়ে। এবং সব কিছু মিলে আমি যেটা বলবো, আমি যতদিন আছি, সুস্থ আছি, নাটকটা নিয়েই কাজ করতে চাই এবং ভালো ভালো কাজ করতে চাই, যতটা সম্ভব করতে চাই। কারণ আমার যেহেতু এখন বড় হয়েছি, বয়স বেড়েছে, ফ্যামিলির একটা বিষয় আছে, সময় দিতে হয়, চাকরির জন্য সময় দিতে হয়, সব কিছু মিলে যতটা সময় আমি দিতে পারবো আমি নাটকে দিতে চাই। একদম। নাটক তো আসলে আত্মার ক্ষুধা মেটায়, তো সেই নিবারণের চেষ্টাই আপনি রত আছেন, থাকুন সেটাতেই। আজকের যেই নাটকটির মঞ্চায়ন হতে চলেছে, নবম প্রদর্শনী ভাসানী উজান, সেটার সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভি নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।